নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের স্বাগত। সাথে আছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। রহস্যজনকভাবে দুই পুলিশ কর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হল জম্মু কাশ্মীরের উধমপুরে। আত্মহত্যা নাকি খুন তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পরপরই পুলিশের শীর্ষ কর্তারা উধমপুরে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছেন। রবিবার সকালে দুই পুলিশ কর্মীর দেহ উদ্ধার হয়। উধমপুর পুলিশ জানিয়েছে, র্যামভাল থানায় খবর যায় দুই পুলিশ কর্মী সোপার থেকে এসটিসি তালওয়ারার দিকে যাচ্ছিলেন। গাড়িতে তাঁদের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে। জঙ্গি হামলা হয়েছে নাকি আত্মহত্যা তা নিয়ে এখন ধোঁয়াশা তৈরি হয়েছে, যদিও পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে করছে। সনাতন ধর্মের উপর বারবার আক্রমণ হচ্ছে। সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে সকলের। কৃষ্টি এবং সংস্কৃতিকে রক্ষা করার দায়িত্ব নিয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রবিবার ২১ নং ওয়ার্ডের উদ্যোগে এলইডি বাল্ব বিতরণ অনুষ্ঠানে কথা বললেন সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি বাংলাদেশের নাম উল্লেখ না করে বলেন, আমরা সকলে কৃষ্টি সংস্কৃতি রক্ষার জন্য এই ভারতবর্ষের মধ্যে অঙ্গীকার নিয়েছিলাম, কিন্তু এর চ্যালেঞ্জ আবারও ছড়ে দেওয়া হয়েছে। আর এই ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে মুখ্য জবাব দিতে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে জবাব দিতে প্রস্তুত আছি। তিনি বলেন, যারা আজ বড় বড় কথা বলছে তারা জানে না সেদিন যদি আগরতলা না থাকতো তাহলে তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যেত। তাই এই আগরতলার ইতিহাস রয়েছে, তারপরও এই আগরতলা নিয়ে তারা কথা বলছে। তাদের শিক্ষা দেওয়া দরকার। আগরতলার মানুষ সর্বশক্তি দিয়ে মানুষকে সেবা ও অতিথি আপ্যায়ন করে। এটা যদি কেউ আঘাত করার চেষ্টা করে তাহলে এর জবাব দিতে প্রস্তুত আছে ত্রিপুরার মানুষ। পরে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হয় এলইডি বাল্ব। রবিবার ২১ নং ওয়ার্ডের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলায় সিগনিফাই সংস্থার সহায়তায় মোট ৫০০ জনের ২টি করে এলইডি লাইট তুলে দেওয়া হয়। পাশাপাশি গত ৩ বছরে ২১ নং ওয়ার্ড এলাকায় কি কি কাজ সম্পন্ন করা হয়েছে সে ব্যাপারে একটি রিপোর্ট কার্ডও জনগণের উদ্দেশ্যে তুলে ধরেন এলাকার কর্পোরেটর অলোক ভট্টাচার্য। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তন পত্রিকা ও শান্তন টিভির সম্পাদক সুবল কুমার দে। ডিস্ট্রিবিউশন কি বাল্ব দেওয়া হচ্ছে? এলইডি বাল্ব। এই এলইডি বাল্ব আপনার কি করবে? আপনার ইলেকট্রিক এনার্জিকে আপনার রিডিউস করবে। এরকম একটা মহতি কাজ আমাদের কর্পোরেটর মহোদয় করেছেন এবং ওনার প্রারম্ভিক ভাষণে উনি একটা রিপোর্ট কার্ড আপনাদের সামনে উপস্থাপন করেছেন। আমি বলি, এটাই জনপ্রতিনিধি লক্ষণ যে আমি কি কাজ করেছি। আমাকে যেই দায়িত্ব দোক, আমাকে যারা জনগণ আমাকে ভোটে জিতিয়ে আমাকে এই জায়গায় বসিয়েছে, আমি কি কাজ করেছি সেই কাজের রিপোর্ট কার্ড উনি রেখেছেন। আমি বলবো এটা উনি একটা সৎ সাহসিকতার উদাহরণ তৈরি করে রেখেছেন আমাদের কাছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর দশমীঘাট ক্লাবে বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন ত্রিপুরা শাখার শারদ সম্মাননা অনুষ্ঠান হয়। বিভিন্ন থিমের উপর সদ্য সমাপ্ত আয়োজিত দুর্গাপূজায় ক্লাবগুলোর অগ্রণী ভূমিকায় প্রশংসা করেন উপস্থিত অতিথিরা। রাজ্যের বিভিন্ন ক্লাব কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয় এবারের শারদ সম্মান। ক্লাব সংস্কৃতিতে শারদ উৎসব এক অন্য ভূমিকা পালন করছে। দুর্গাপূজার গণ্ডি ছাড়িয়ে আজ সর্বজনীন শারদ উৎসব। বিশেষ করে বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতিকে লালন করার মধ্য দিয়ে ক্লাবগুলো বড় ভূমিকা পালন করছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর দশমীঘাট ক্লাবে আয়োজিত বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন ত্রিপুরা শাখার শারদ সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কথাগুলো বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক, শ্রমিক কল্যাণের শ্রমিক বন্ধু বিপ্লব কর। আমাদের এই সংস্থার যিনি সম্পাদিকা, আমার অভিভাবিকা শিবানী গোস্বামী, উনি আমাকে আজ থেকে প্রায় ১.৫ বছর আগে এই সাংস্কৃতিক বিভিন্ন কর্মসূচিতে আমাকে নিয়ে এসেছেন এবং এই রাজ্যে বিভিন্ন স্কুল, যে স্কুলগুলো আর্টের স্কুল, গানের স্কুল, নাচের স্কুল, সেই স্কুলগুলোর শিক্ষক শিক্ষিকারা তারা আমাকে একটা মঞ্চের মাধ্যমে তারা আমাকে একটা সম্মান দিয়েছেন এবং আমি আপনাদের সকলের সামনে
আমি কমিটমেন্ট দিয়েছি এবং সেটা রাখারও চেষ্টা করছি যে এই রাজ্যে যে সকল ছেলে মেয়েরা যাদের প্রতিভা আছে তাদেরকে রাজ্য স্তরে এবং জাতীয় স্তরে তাদেরকে নিয়ে যাওয়া, সেটা আমার আপ্রাণ চেষ্টা থাকবে আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে। গত কিছুদিন আগে আমরা ভুবনেশ্বরে পাঠানো হয়েছে এই রাজ্যের অনেক ক্ষুদে শিল্পীদের, পাশাপাশি আগামী 19 তারিখ কলকাতায় পাঠানো হচ্ছে একটা টিম। তো সাথে সাথে আমি নিফার সাথেও যুক্ত আছি, এই রাজ্যের সভাপতি হিসাবে কাজ করছি। তো আমি প্রথমেই ধন্যবাদ জানাবো শিল্পী জগতের সবাইকে যে আপনারা আমাকে অনুষ্ঠানে সম্মানিত অতিথির ভাষণে এই নান্দনিক উদ্যোগকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন সম্মানিত অতিথি শান্তন পত্রিকা ও শান্তন টিভির ডিরেক্টর অভিষেক দে। শ্রী দে বক্তব্য দিতে গিয়ে বলেন, রাজ্যের ক্লাবগুলোর শারদ উৎসব উপলক্ষে বহু সামাজিক কাজের সঙ্গে যুক্ত হয়েছে। অনেক ইতিবাচক মানসিকতা নিয়ে সামাজিক অঙ্গনে এনারা কাজ করছেন। এনাদের মহতী উদ্যোগকে প্রশংসা করার জন্যই এই শারদ সম্মাননার আয়োজন। সম্মেলন তার জন্মলগ্ন থেকে নানা রকম কাজ করে চলছে ত্রিপুরা সাহিত্যকে নতুন ভাবে বাঁচিয়ে রাখার জন্য। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো রাজ্যের বিশিষ্ট সাংবাদিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রী অমিত ভৌমিক মহোদয়কে, যে তিনি তার প্রয়াস চালিয়ে যাচ্ছেন যে ত্রিপুরা রাজ্য সাহিত্যকে অন্যভাবে নিয়ে চলে একটা অন্যতম দিক নিয়ে যাওয়ার জন্য। এইভাবে শারদ সম্মান অনুষ্ঠান করা এটা অনেক সময় সাপেক্ষ, খরচ সাপেক্ষের ব্যাপার রয়েছে। আমি ধন্যবাদ জানাই ত্রিপুরা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনকে, যে এই শারদ সম্মানের মাধ্যমে ক্লাবগুলিকে অনুপ্রেরণা দেবে, যাতে আগামী দিনও ক্লাবগুলি দুর্গাপূজার সময় নানা রকম ভাবে নানা থিমে তাদের পূজা আয়োজন করবে। আমরা নিজেরও শারদ সম্মান করি, আমরা জানি কতটা পরিশ্রম নিয়ে করতে হয়, বিচারকদের নিয়ে ঘুরতে হয়, সবকিছু করতে হয়। তো এই কাজটা অমিতদা তারা করেছে এবং তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই বিচারকদের, যে তারা তাদের ব্যস্ততার মধ্যেও এই কাজটুকু করেছে। ধন্যবাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের ত্রিপুরা শাখার মুখ্য উপদেষ্টা রবীন্দ্র সাহা। সভাপতির ভাষণে বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের ত্রিপুরা শাখার সভাপতি অমিত ভৌমিক বলেন, বর্তমানে ক্লাব সংস্কৃতির অভাবনীয় পরিবর্তন হয়েছে। একসময় ক্লাব মানে ছিল আতঙ্কের পরিবেশ। দুর্গাপূজা মানে ক্লাবগুলোর মধ্যে পেশি শক্তি প্রদর্শন। সে সময় মানুষ আতঙ্কে দিন কাটাতেন। আজ ক্লাবগুলো সামাজিক ও সাংস্কৃতিক কাজে এগিয়ে আসছে। তাদের সম্মানিত করতে পেরে বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন ত্রিপুরা শাখা গর্বিত। বাংলা ভাষাভাষী অঞ্চলের মানুষ, আমাদের কৃষ্টিকে রক্ষা করতে হবে। আমাদের রবীন্দ্রনাথ, আমাদের নজরুল, আমাদের অতুল প্রসাদ, আমাদের লালন, আমাদের হাসান, এই বাংলার লোকায়ত কৃষ্টিকে রক্ষা করতে হবে। আর আপনারা যারা আজকে প্রতিযোগিতায় এই শারদ সম্মাননা বিজয়ী হয়েছেন, তারা প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি এ কারণে যে আপনারা বাংলার যে লোককৃষ্টি, দুর্গাপূজা থেকে শারদোৎসব, এই যে বিবর্তন আজকে শুধুমাত্র দুর্গাপূজার মধ্যে সীমায়িত নেই, আজকে শারদোৎসবের মধ্যে সেটি পরিণত হয়েছে। তো এই জায়গাটিকে আপনারা করেছেন, সার্থক করেছেন। এখন বাইরের থেকে মানুষ আসে ত্রিপুরার দুর্গাপূজা দেখবার জন্য। কলকাতার পরে যদি কোনো বৃহত্তম দুর্গাপূজা হয়, সেটি অবশ্যই আমার গর্বের শহর আগরতলা, গর্বের রাজ্য ত্রিপুরা। এবং তার কারিগর আপনারা প্রত্যেকেই এমন একটি নান্দনিকতা আপনারা ভরিয়ে দিয়েছেন। আজকে যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, আজকে থেকে কয়েক বছর 20 আগে যদি আমরা একটু ফিরে যাই, দশমী ঘাট বললেই, দুর্গাপূজা বললেই একটা আতঙ্ক বিরাজ করত, একটা আতঙ্কের পরিবেশ, মানুষের মনে ভীতির পরিবেশ। দুর্গাপূজা মানে ক্লাবগুলির মধ্যে পেশি শক্তির আস্ফালন, কার চাইতে কে কত, দশমীর দিন 2-3টা মার্ডার, খুন, এটা স্বাভাবিক ঘটনা ছিল, আপনারা নিশ্চয়ই জানেন। সেই জায়গাগুলি থেকে আজকে ক্লাব সংস্কৃতির অভাবনীয় পরিবর্তন হয়েছে। আমার মাকে যদি বলতাম যে দশমী ঘাটে যাব, দশমী দেখতে, কখনোই আমাকে দিতেন না। দশমী ঘাট মানে সেদিন একটা বিভৎস কাণ্ড ঘটবে। তো সেই জায়গায়
ত্রিপুরা সরকার, রাজ্যের আমাদের আগরতলা পুর নিগম এবং আপনারা এই দশমী ঘাটে যেভাবে মায়ের ভাসান পর্ব সম্পন্ন হয়েছে, আমরা গর্ব করে বলতে পারি আমার ত্রিপুরা সমৃদ্ধ ত্রিপুরা। মানে সেখানে আরতি হচ্ছে, গঙ্গা আরতি হচ্ছে, পুরোহিত পুত মন্ত্র উচ্চারণ করছেন, মেয়ে ছেলে বাড়ির বউ সকলে মিলে রাত 2-3টে পর্যন্ত দাঁড়িয়ে দশমী ঘাটে মায়ের প্রতিমা নিরঞ্জন দেখছেন। এই সুন্দর পরিবেশ, এর জন্য এই কারিগর, এই নেপথ্যের কারিগর আপনারা সকলে এবং রাজ্য সরকার এবং আমাদের আগরতলা পুর নিগম এবং আপনারা এই যে ক্লাব সংস্কৃতির যে অগ্রযাত্রা, যে ভূমিকা নিচ্ছেন, আপনাদেরকে সম্মানিত। স্বাগত ভাষণ দেন বিশ্ববঙ্গের ত্রিপুরা শাখার সম্পাদক শিবানী গোস্বামী। শারদ সম্মাননা উপলক্ষে সকাল থেকে দিনভর চলে বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যায় বিশিষ্ট বাচিক শিল্পী শাওলি রায়ের চণ্ডীপাতের মধ্য দিয়ে শারদ সম্মাননার পর্ব শুরু হয়। এরপর ঢাক বাদ্য, মাঙ্গলিক শঙ্খ নিনাদে, নৃত্য ছন্দে এক অনবদ্য পরিবেশ রচিত হয়। মঙ্গলদেব প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন অতিথিবৃন্দ। মঞ্চে সকল অতিথিদের পুষ্পস্তবক, স্মারক ও উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়। বিচারক মণ্ডলের বিচারে প্রায় 40টি ক্লাব, বিশেষ ক্ষেত্রে সফল গুণীজনদের শারদ সম্মাননা প্রদান করা হয়। বিচারক মণ্ডলের মধ্যে বিশিষ্ট চিত্রশিল্পী তপতি ভৌমিক মজুমদার, বিশিষ্ট চিত্রশিল্পী জয়দেব ভট্টাচার্য ও বিশিষ্ট চিত্রশিল্পী কৌশিক দেবকে সম্মানিত করা হয়। মঞ্চে অতিথিবৃন্দ ছাড়াও বিজয়ী ক্লাবগুলোর হাতে সম্মাননা তুলে দেন বিশিষ্টজনেরা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী নন্দিতা ভট্টাচার্য। অনুষ্ঠানে শারদ অনন্য সাংবাদিক সম্মাননা পেয়েছেন সাংবাদিক মনোজ দেব। শারদ অনন্য চিত্র সাংবাদিক সম্মাননা পেয়েছেন বিষ্ণুপদ বণিক। শারদ অনন্য ভিডিও এডিটর সম্মানিত হয়েছেন শুভঙ্কর দাস। তাঁদের হাতে সম্মাননা তুলে দেন শান্তন পত্রিকা ও শান্তন টিভির ডিরেক্টর অভিষেক দে, বিশিষ্ট সমাজসেবী বিপ্লব কর এবং বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের ত্রিপুরা শাখার সভাপতি অমিত ভৌমিক। আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতি প্রিয় মানুষের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। শান্তন টিভি। শাসক দলের মধ্যে যুব মোর্চা ক্রমশ দুর্বল হচ্ছে, আর এটা ভালো করে বুঝতে পেরে দলের হাইকমান্ড থেকে শুরু করে বিধানসভা স্তরের নেতৃত্ব একের পর এক যুব মোর্চার কার্যক্রম ঘোষণা করে জল মাপতে শুরু করেছে। রবিবার 18 সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঁঠালতলী স্কুল ময়দানে এক যুব সমাবেশের আয়োজন করা হয়। 18 সূর্যমণি নগর যুব মোর্চার পক্ষ থেকে এই যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রামপ্রসাদ পাল। তিনি যুব সমাবেশ অংশ নিয়ে বলেন, যুবদের সাফল্য একদিনের নয়, 2 মাস আগে থেকে এই যুব সম্মেলন করার পরিকল্পনা নিয়েছে যুব মোর্চা। পাশাপাশি যুব সমাজকে নিয়ে যুব মোর্চার নেতৃত্ব গুরু দায়িত্বের সম্পর্কে আলোচনাও করেন। যুবকদের ভবিষ্যতের কল্যাণ কামনা করেন, কারণ আগামী দিন যুবকরাই এ সমাজের এবং এলাকার দায়িত্ব পালন করবে। উল্লেখ্য, রাজ্যের কর্মসংস্থানের অভাব এবং শূন্য পদ দ্রুত পূরণ না করায় যুবকরা রাজনীতির দিকে ঘেঁষতে চাইছে না। গত কয়েক বছরে তারা রাজনীতি থেকে অনেকটা দূরে সরে আলবিদা জানিয়েছে, বরং প্রতিদিন চাকুরির দাবিতে তারা জমায়েত হচ্ছে শহরের মন্ত্রীদের বাড়ির সামনে। সূর্যমণিনগর যুব মোর্চা মণ্ডলের উদ্যোগে যুব সমাবেশ হচ্ছে আমাদের এই কাঁঠালতলী স্কুল ময়দানে। আজকের এই যুব সম্মেলন, যুব সমাবেশের যে আপনারা দেখছেন, এখানে হাজার হাজার যুবকের উপস্থিতি আমাদের এই 18 সূর্যমণি মণ্ডল থেকে। তো আজকে এটাই আমি এখানে এসে দেখতে পাচ্ছি যে তারা যে 2 মাস আগে থেকে যে ঘর থেকে একটা টিম, যুব টিম ঘর থেকে বেরিয়েছিল এই মান্ত্র দেবনাথের নেতৃত্বে এবং সায়ন দাসের নেতৃত্বে, বুলন সাহার নেতৃত্বে। তো আজকে তার আমি মারাত্মক সফলতা দেখছি, যেটা কল্পনাও করা যায় না যে একটা মণ্ডলের মধ্যে, একটা বিধানসভার মধ্যে এইভাবে একটা যুব সম্মেলন হতে পারে। তাই আমি আজকে আপনাদের মাধ্যমে আমি এই এলাকার যুব সমাজের ভবিষ্যৎ কল্যাণ আমি কামনা করছি,
যাতে করে এই এলাকার যুব সমাজ এই এলাকার স্বার্থে এই এলাকার জনগণের স্বার্থে যেন তারা সেবা করে, মানুষের সেবা করে, এই এলাকার দায়িত্ব নেয়। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একটি বসতঘর। ঘটনা শনিবার রাতে। ঘটনার বিবরণে জানা যায়, কাকরাবোল থানাধীন উদয়পুর মহকুমার অন্তর্গত মোড়াপাড়া পঞ্চায়েতের অধীন অমর সরকারের স্ত্রী লক্ষ্মী সরকার তার নিজের মেয়েকে নিয়ে কোনো এক কাজে জামজুরি বাজারে যায়। বাড়িতে পরিবারের লোকজনরা না থাকায় এলাকাবাসীরা একটি রান্নার গ্যাসের সিলিন্ডার শব্দ শুনতে পায়। বাড়িতে থাকা 2 রান্নার গ্যাস সিলিন্ডার ঘরের মধ্যে বিস্ফোরণ ঘটে। এলাকাবাসীরা পরিবারের লোকজন খবর দেয় যে তার নিজ বাড়িতে আগুন লেগেছে এবং সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরকে। তৎক্ষণাৎ ছুটে আসে উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের 2টি ইঞ্জিন। পরবর্তী সময়ে আগুন নিয়ন্ত্রণে না আনতে পারায় কাকরাবন অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন এবং পালাটানা পাওয়ার হাউসের একটি ইঞ্জিন, মোট 4টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বাড়ির মালিক লক্ষ্মী সরকার জানায়, ঘর থেকে কোনো কিছুই বের করা সম্ভব হয়নি। আরও জানায়, বাড়ির মালিক নগদ টাকা এবং কিছু স্বর্ণালংকার ছিল। 7:30টার দিকে আমার ভাই ফোন করছিল ভাইয়ের কাছে, সেই ভাই খবর কইছে, আইছে দেখছি বাড়িতে আগুন লেগেছে। বাড়ির মালিকের নাম কি? লক্ষ্মী রানী সরকার। কিছু কি ঘর থেকে বার করতে পারছে? না না, কিছুই পারছে না। না তখন সে কই আসলো বাড়ির মালিক? বাজারে আসলো, একটু কাজ আছে। আপনি কি হন? হ্যাঁ, মেয়ে। গত 25শে সেপ্টেম্বর রাজধানী খেজুরবাগান এলাকায় আয়েশা খাতুন নামে এক মহিলার বাড়ির আলমারি থেকে স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে চোরের দল। বাড়ির মালিক আয়েশা খাতুন সাথে সাথে বিষয়টি এনসিসি থানায় পুলিশকে জানায়। পুলিশ একটি চোরের মামলা হাতে নিয়ে ঘটনার তদন্তে নামে। আগরতলা শহরের বিভিন্ন এলাকা থেকে মোট 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ উদ্ধার করে 2টি স্বর্ণের নেকলেস, একটি মঙ্গলসূত্র এবং একটি আংটি। অভিযুক্ত চোরদের আদালতে তোলার পর পুলিশ উদ্ধার করা স্বর্ণালংকার আদালতে তুলে ধরে। আদালতের নির্দেশ অনুযায়ী রবিবার স্বর্ণালংকারগুলি আয়েশা খাতুন নামে সে মহিলার হাতে তুলে দেয়। পুলিশ জানায়, ধৃত চোরদের নাম অজয় গোয়ালা, দেবাশিস দাস, অ্যান্ডি সাহিব সহ আরও 2 জন। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা হাতে নিয়ে আদালতে তোলা হয়েছে। স্বর্ণালংকার ফিরে পেতে পুলিশের প্রতি আস্থা বাড়ল আয়েশা খাতুন নামে সে মহিলার। তারপর পুলিশ থানায় সাংবাদিক ডেকে পুলিশের কর্মযোগ্য ক্যামেরার সামনে তুলে ধরে। আমি পুলিশের কাছে যখনই আমি সাহায্য পাই, আমি পুলিশের উপরে মানুষ কিন্তু আমি এটা নাই স্যার। আমি জানি পুলিশের চাইলে আমরা শান্তিও পাই, উপকারও লাগে, আমরা সব কাজ আমরা আগে যাইতে পারি। আর আমি এটা নিয়ে অনেক ঝামেলা সৃষ্টি হয়েছিল, কিন্তু আমি থানা তাহলে তারপরে আমার একটু সুবিধা হয়েছে। এখন কিন্তু আমি থাকতেছি, ভালোই থাকতেছি আমি বাড়ি করে। কিন্তু পুলিশের উপরে আমার খুব আশা, আমি খুব উপকার পাই যে কোনো সময় আইলে। কেডা পা না পাই তা আমি জানি না, কিন্তু আমি পাইছি। কি কি জিনিস হারিয়েছিল? আমার গলার নেকলেস আছে 2টা, আর একটা মঙ্গলসূত্র, একটা আংটি। সবগুলো পাইছেন? সবটি পাইছি। গত 25শে সেপ্টেম্বর আয়েশা খাতুন নামে একজন মহিলা খেজুরবাগান আমাদের কাছে একটা অভিযোগ করেছিলেন যে ওনার ঘর থেকে কে বা কাহারা স্বর্ণের জিনিস ওনার আলমারি থেকে চুরি করে নিয়ে গেছেন। সেইবার একটা আমরা মামলা নিয়ে আমরা তদন্ত করে আমরা টোটাল 5 জনকে অ্যারেস্ট করি এই কেসে, এবং গ্রেপ্তার করার পর ওদের হেফাজত থেকে আমরা 2টা নেকলেস, একটা মঙ্গলসূত্র এবং একটা আংটি, গোল্ডেন অর্নামেন্টস উদ্ধার করি। উদ্ধার করার পরে গ্রেপ্তারকৃত আসামিদেরকে আমরা মাননীয় আদালতে পাঠাই, এবং আজকে মাননীয় আদালতের আদেশ হলে আমরা এই উদ্ধারকৃত স্বর্ণালংকারগুলি আমরা ওই ওনার কাছে আমরা হ্যান্ড ওভার করছি। রিকভারি হয়েছে আজকে ঘটনাটা যেটা 2.5 মাস হয়ে গেছে। 2.5 মাসের মধ্যে আমরা আজকে হ্যান্ড ওভার করছি। যাদেরকে গ্রেফতার করেছে তারা কি আগরতলারই। রবিবার দুপুরে উদয়পুর ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালে সাফাই কর্মীর এক মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার বিবরণে জানা যায়, উদয়পুর মহকুমা হাসপাতালের এক পরিত্যক্ত ঘর থেকে রতন দেবনাথ নামে সাফাই কর্মীর দেহ পাওয়া গেছে। উদয়পুর মহকুমা হাসপাতালে দীর্ঘ বছর ধরে সাফাই কর্মী হিসেবে কাজ করে আসছে বলে জানা যায়। মৃত ব্যক্তির বাড়ি উদয়পুর কয়লা মাঠ এলাকায়।
দুপুরে মৃত ব্যক্তির ছোট ছেলে বাবার জন্য খাবার দিতে এসে দেখতে পায় ঘরের দরজা বন্ধ। সেখান থেকে হাসপাতাল এবং উদয়পুর সুপার মার্কেটে এসে দেখতে পায়। পুনরায় হাসপাতালে এসে ঘরের দরজা খুলে দেখতে পায় তার বাবা রতন দেবনাথ ঘরের এক কোণেতে পড়ে রয়েছে। পরবর্তীতে রতন দেবনাথকে ডাক দিলে উত্তর না দেওয়ার সন্দেহ হয় ছেলের। সঙ্গে সঙ্গে মহকুমা হাসপাতালের অন্যান্য কর্মীদের বলে কর্মীরা এসে দেখতে পায় রতন দেবনাথের মুখে রক্তের চিহ্ন রয়েছে। তা দেখে বুঝতে পারে রতন দেবনাথের মৃত্যু হয়েছে। পরবর্তী সময়ে উদয়পুর রাধাকিশোরপুর থানায় পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালের মর্গে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্তের পর মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা যায়। বাপুরে বাদ দিতাম আছি, সবসময় বাদ দিয়ে যাই। তো ওখানে এসে তো তারা সাপারা করছে কত বাবু তো 3 দিন ধরে পাওয়া যাইতেছে না, 2 দিন ধরে। তারপর আমি সুপারমার্কেটে ঘুরে আইছি বাজার থেকে, এদিকে খাইছি না গিয়ে। তখন হাসপাতালে যেন আইসে দেখি যে গল টাকা সেটা খুললে দেখি যে মরে রয়েছে। কি কোনো আঘাতের চিহ্ন টিহ্ন আছে? হ্যাঁ, মানে মুখ দিয়ে রক্ত দেখলাম। মুখে রক্ত রয়েছে। কি নাম তোমার বাবা? রতন দেবনাথ। কি করতে জানি? ওই তো হাসপাতালে ডিউটি করতো আর কি, সুপারের ডিউটি করতো। বাড়ি কোথায়? বাড়ি কল্যাণ মাঠ। কল্যাণ মাঠ। তুমি কখন আগে দেখছো? ওই তো তখন বাজবো 12টা তখন বাজবো। দেখছো বাবা? পুলিশকে খবর দিছিলে নি? না, পুলিশ এখনো গেছি। পুলিশকে আসেনি? না, পুলিশ আসে না কেন? আইসে ওখানে পুলিশ আইসে। পুলিশ আসে না? আমি গেছি না আর কি। গেলাম হইলে বড় ভাই আইলে, গেলাম হইলে বাইরে হইলে। তোমার কি নাম? আমার নাম শিবু দেবনাথ। শুধু পেশা করলে চলবে না, সমাজকে কলুষিত করার যে চেষ্টা চলছে তা প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। রবিবার ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির ৫ম রাজ্য সম্মেলনে বক্তব্য রেখে একথা বলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। আগরতলা প্রেস ক্লাবে হয় এই সম্মেলন। এদিন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, বরিষ্ঠ সাংবাদিক সানিত দেবরায়, আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক প্রণব সরকার সহ ইলেকট্রনিক মিডিয়া সোসাইটির সম্পাদক সুরজিৎ পাল সহ অন্যান্যরা। এদিন এই সম্মেলনের সদর এবং মহকুমা এবং জেলা স্তরের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সাংসদ রাজীব ভট্টাচার্য বক্তব্য রেখে আরও বলেন, সমাজ পরিবর্তনের কারিগর সাংবাদিকরা। বিশেষ করে বর্তমান সরকার সবসময় সমাজ পরিবর্তনের কথা বলে, কিন্তু সমাজ পরিবর্তন একা সরকার করতে পারবে না। সকলকে মিলে সমাজ পরিবর্তন করতে হবে। তাই সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং একমাত্র তা করতে পারে সাংবাদিকরা। অর্থাৎ সাংবাদিকদের দ্বারাই সমাজ পরিবর্তন হয়, যার কারণে বর্তমান সরকার নিজ দায়িত্ব পালনে সাংবাদিকদের স্বাধীনতা দিয়েছে। কারণ তারা কাজের ক্ষেত্রে কোনোভাবে বাধাপ্রাপ্ত হলে সমাজ পরিবর্তন সম্ভব নয়। সুতরাং মিডিয়ার গুরুত্ব সকলকে বুঝতে হবে। সরকারের আয়না এই সাংবাদিকরা। সরকারকে ভুল ত্রুটি ধরিয়ে দিতে পারে সাংবাদিকরাই। সরকারকে ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া সাংবাদিকদের বড় দায়িত্ব বলে অভিমত ব্যক্ত করেন সাংসদ। আমাদের সরকার প্রতিষ্ঠার পর আমাদের সরকারের যে প্রাথমিকতা সেটা হলো যে সমাজকে পরিবর্তন করা এবং স্বাধীনতা, সমস্ত ক্ষেত্রে স্বাধীনতা যাতে প্রয়োগ হয়, সে মিডিয়ার ক্ষেত্রে হোক, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, অবশ্যই সেখানে যাতে কোনো রকম বাধা বিঘ্নতা যাতে না আসে তার জন্য প্রয়াস করা এবং সমাজকে পরিবর্তন করা। সরকার সমাজ পরিবর্তনের জন্য আহ্বান করেছেন, ডাক দিয়েছেন, কিন্তু সরকার কি একা পারবে? নিশ্চয়ই পারবে না। এই সমাজকে পরিবর্তনের জন্য সমাজের সমস্ত মানুষকে জাগ্রত করতে হবে। আর এই জাগ্রত করার কাজটা কে করবে? নিশ্চয়ই মিডিয়া। কাজেই এই মিডিয়ার যে গুরুত্ব, এই অপরিসীম যে গুরুত্ব, সেই গুরুত্বটাকে আমাদেরকে সবার বুঝতে হবে। তো সংবাদ পরিবেশনের ক্ষেত্রে এই যে কনস্ট্রাকটিভ যে রাস্তা, সেই রাস্তাকে অবলম্বন করা, কারণ আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। চলতি বছরের 28 ও 29 ডিসেম্বর কলকাতা যাদবপুরে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব 16 বছরের ওপেন এসএস কাইপ আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় ত্রিপুরার 10 জন বালক ও 4 জন বালিকা অংশগ্রহণ করবে। আসরের সামনে রেখে 14 জন খেলোয়াড়, 2 জন কোচ সহ 1 জন ম্যানেজার 24 ডিসেম্বর কলকাতার যাদবপুরের উদ্দেশ্যে যাবে। রবিবার ধলেশ্বর স্থিত প্রান্তিক ক্লাবে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়। প্রান্তিক প্রাঙ্গণে যে এসএস ওপেন
ইন্টারন্যাশনাল ক্যারাটে কম্পিটিশন হতে যাচ্ছে কলকাতায় যাদবপুরে। সেখানে আমাদের এখান থেকে 14 জন প্রতিযোগিনী যাবে, বয়েজ 10 জন এবং গার্লস 4 জন। তাদের সাথে 2 জন কোচ, 1 জন ম্যানেজার হিসেবে যাবে। আমাদের আজকের যে 14 জন ছেলে প্রতিযোগিনীকে আমরা ফুল দিয়ে আমরা অভ্যর্থনা জানিয়েছি, ওরা যেন ভালো রেজাল্ট করে রাজ্যে ফিরে আসে। কারণ আমাদের এই কোচিং সেন্টারের, এই আগরতলার যে কোচিং সেন্টারগুলো চলছে এবং সারা রাজ্যেই, সেখানে আমাদের এই নেতৃত্বে আছেন আমাদের কৃষ্ণ সূত্রধর মহোদয়। ওনার তত্ত্বাবধানেই এই ক্যারাটে কোচিং চলে। তা আমরা এই বছর যে 14 জনকে পাঠাচ্ছি, আন্ডার 16, 16 বছরের নিচে ছেলেমেয়েরা যাবে। আমাদের আশা আমাদের ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করে আবার রাজ্যের মান উপরের দিকে নিয়ে যাবে, এই আশাটুকু রাখি ওদের কাছে। 13 ত্রিপুরা ব্যাটালিয়ন এনসিসি আগরতলার উদ্যোগে 10 দিন ব্যাপী বার্ষিক শিবিরের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রবিবার। ভগৎ সিং যুব আবাসে প্রায় সারা রাজ্যের বিভিন্ন স্কুল কলেজ থেকে 4 শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। এ বিষয়ে বিস্তারিত জানায় এনসিসি 13 ত্রিপুরা ব্যাটালিয়ন কমান্ডেন্ট कर्नल सी राजशेखर। ये एनसीसी कैंप हमारा जो एक ऐसा कैंप है जहाँ पे जो भी स्टूडेंट स्कूल कॉलेज से एनसीसी में एनरोल करता है, उनके लिए हर साल एक ये मैंडेटरी रिक्वायरमेंट है कि वो 10 दिन का कैंप अंडरगो करे। और 10 दिन के कैंप अटेंड करने के बाद वो स्टूडेंट जो है, वो एनसीसी कैडेट, वो सर्टिफिकेट एग्ज़ाम के लिए एलिजिबल हो जाता है। तो ए सर्टिफिकेट जो स्कूल के बच्चों के लिए है, बी और सी सर्टिफिकेट जो कॉलेज के बच्चे हैं जो 1st, 2nd, 3rd ईयर में हैं, वो एलिजिबल हो जाते हैं। तो इसलिए जो है हम हर साल ये कैंप कैडेट्स के लिए कंडक्ट कराते हैं, और जहाँ पे हम कैंप कंडक्ट करते हैं वहाँ के कैंप की कैपेसिटी के हिसाब से बच्चों को बारी बारी यहाँ पे बुलाते हैं। इस वाली पर्टिकुलर कैंप जो कंबाइंड एनुअल ट्रेनिंग कैंप 103 है, इसमें 400 बच्चे, ये हमारे अलग अलग कॉलेज और अलग अलग स्कूल जो पूरे त्रिपुरा 8 डिस्ट्रिक्ट से यहाँ पे बच्चे आए हैं। इसके अलावा हमारे पास 8 एएनओ हैं जो कॉलेज के प्रोफेसर्स, टीचर्स जो हमारे साथ एनरोल हो चुके हैं, एएनओ बन के एसोसिएटेड एनसीसी ऑफिसर्स। और हमारे जो फौज की जो स्टाफ है जो एनसीसी में पोस्टेड है यहाँ पे, जो हमारे पीआई हवलदार है। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।